আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার ভিডিওর টপিক হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০২৫। এই বিষয়ের সকল প্রশ্নোত্তর নিয়েই আজকের এই ভিডিও। তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দেখছেন তাদেরকে ধন্যবাদ। সাথেই থাকবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে যে বিষয়গুলো জানতে পারবো, জাতীয় বিশ্ববিদ্যালয় কি? কিভাবে প্রশ্ন হবে, কত মার্কের প্রশ্ন হবে, কোন কোন বিষয়ের প্রশ্ন হবে, কত মার্কস পেতে হবে, এই সকল বিষয়গুলো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন, তাহলেই খুব সুন্দরভাবে বুঝতে পারবেন যে আসলে আপনার কি করতে হবে সেই বিষয়গুলো। প্রথমে আমাদের জানা দরকার আসলে জাতীয় বিশ্ববিদ্যালয় কি? এরকম অনেক স্টুডেন্ট আছে যারা আসলে জানেই না যে জাতীয় বিশ্ববিদ্যালয় কি। তারা কলেজ খোঁজে। যে হচ্ছে কোন কলেজে ভর্তি হবে। আসলে বাংলাদেশে যতগুলো কলেজ আছে, যেই কলেজগুলোতে সাধারণত ডিগ্রি এবং অনার্স পড়ানো হয়, প্রত্যেকটা কলেজই হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত। জাতীয় বিশ্ববিদ্যালয় আলাদা কোনো বিশ্ববিদ্যালয় না। এটা হচ্ছে বাংলাদেশের যতগুলো সরকারি কলেজ আছে এবং বেসরকারিও কিছু কলেজ আছে, যারা একত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত এবং যেই কলেজগুলোতে ডিগ্রি এবং অনার্স করানো হয় সেইগুলো। তো এর মধ্যে যেকোনো কলেজ থাকতে পারে। বিভাগীয় প্রত্যেকটা বিভাগের অসংখ্য কলেজ আছে এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত। এবং আপনারা যারা যে বিশ্ববিদ্যালয়ে বা যেই কলেজে আবেদন করতে চান, সেই কলেজটাও কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত, যেই কলেজে অনার্স করবেন। এরপরের যেটা প্রশ্ন সেটা হচ্ছে কিভাবে প্রশ্ন হবে? প্রশ্নগুলো হবে ১০০ মার্কের এমসিকিউ প্রশ্ন হবে। কিন্তু প্রশ্নগুলো আসলে অন্যান্য জায়গাতে অনেক বেশি প্রশ্ন থাকবে কয়েকটা বিষয়ের উপরে। কারণ আমরা জানি ৩ টা ভাগ আছে, সায়েন্স, আর্টস এবং কমার্স। তো সেখানে আমি আর্টসের বিষয়টাকে এখানে বোঝাচ্ছি। আর্টসের বিভিন্ন ধরনের সাবজেক্ট আছে, যেমন পৌরনীতি, অর্থনীতি, তারপরে হচ্ছে মনোবিজ্ঞান, ভূগোল, ইসলামের ইতিহাস, ইতিহাস, এরকম অনেকগুলো বিষয় আছে। তো এই বিষয়গুলোর মধ্যে থেকে ৪ টা বিষয় আপনাকে সিলেক্ট করে নিতে হবে। ১০ মার্ক করে থাকবে একটা করে বিষয়ের। তো যেকোনো ৪ টা বিষয় আপনাকে ১ম এ পূরণ করতে হবে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং এরপরে হচ্ছে ৪০ মার্কের জন্য ৪ টা সাবজেক্ট আপনাকে বেছে নিতে হবে। ৬ টা বা ৮ টা সাবজেক্ট থাকতে পারে প্রশ্নে। তার মধ্যে যেকোনো ৪ টা আপনাকে পূরণ করতে হবে। তারপরের প্রশ্ন হচ্ছে কত মার্কের প্রশ্ন? এটা হচ্ছে ১০০ মার্কের প্রশ্ন হবে। সবগুলোই এমসিকিউ থাকবে। কোন কোন বিষয়ের প্রশ্ন হবে? প্রশ্ন এটা অলরেডি বলে দিয়েছি। বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান এটা থাকবেই। আর এর সাথে ৪০ মার্কের বিষয়ভিত্তিক প্রশ্ন হবে, যেগুলা আলাদাভাবে বিষয়ভিত্তিক প্রশ্ন থাকবে। সেইগুলা কিন্তু আপনাদেরকে আ পূরণ করতে হবে। তো এখান থেকে এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। এরপরে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কত মার্কস পেতে হবে। মার্কস এখানে ৩৫ মার্কস পেতে হবে ১০০ র মধ্যে। আপনাকে ১০০ র মধ্যে ৩৫ মার্কস পেতে হবে। তাহলে আপনি এটা হচ্ছে মানে কোনো না কোনো একটা কলেজে চান্স হবে। রিলিজ স্লিপে হোক আর যেভাবেই হোক একটা কলেজে চান্স হবে। কিন্তু আপনি যদি ভর্তি পরীক্ষা না দিয়ে ভর্তি হতে চান তাহলে পরবর্তীতে আর কোনো সুযোগই থাকবে না, বা ফেল করলেও ভর্তি হওয়ার কোনো সুযোগ থাকবে না ৩৫ না পেলে ১০০ র মধ্যে। তখন আর আপনি কোনো কলেজে ভর্তি হতে পারবেন না। এবারে চলে যাচ্ছে প্রশ্ন প্যাটার্ন কিরকম হবে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেট 1 লেখা আছে ১ম এ। তো এই সেট 1 টা কি? এটা হচ্ছে কয়েক সেট প্রশ্ন করা হয়ে থাকে সাধারণত। এর মধ্যে যেকোনো একটা সেট নেওয়া হয়। তো এখানে সেট 1 লেখা থাকতে পারে, সেট 2 লেখা থাকতে পারে, অথবা পদ্মা, যমুনা, এরকম বিভিন্ন ধরনের ফুলের নাম দেয়া থাকতে পারে। এরকম একটা নাম দেয়া থাকবে এভাবে। তারপরে এখানে লেখা থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০২৫ কলা অনুষদ। এটা বিজ্ঞান অনুষদও হতে পারে, আবার হচ্ছে ব্যবসায় শিক্ষা অনুষদ হতে পারে। ৩ টা অনুষদ থাকবে এখানে। তারপরে স্নাতক ভর্তি পরীক্ষা ২০২৪-২৫ সেশন যেটা চলছে, সময় থাকবে ১ ঘন্টা। ১০০ টা প্রশ্ন পূরণ করার জন্য আপনার জন্য বরাদ্দ সময় থাকবে ১ ঘন্টা। পূর্ণমান হবে ১০০। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে ১ এবং এখানে নেগেটিভ মার্ক নেই। যদি আপনি ভুল উত্তর দেন, সেক্ষেত্রে আপনার যে মার্কস কাটা যাবে বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যেরকম মার্কস মাইনাস হয়ে যায় সেটা কিন্তু থাকবে না। এখন আমরা প্রশ্ন প্যাটার্নে চলে যাচ্ছি যে কিভাবে প্রশ্ন হবে। এখানে দেখুন বাংলা থেকে টোটাল ২৫ টা প্রশ্ন দেয়া আছে। এই যে এখানে আমি দেখতে পাচ্ছি ২৫ টা প্রশ্ন এখানে দেখেন বাংলা থেকে দেয়া আছে। হুবহু এরকমই প্রশ্ন হবে। সেম।
তো এই প্রশ্নগুলোর সমাধান আমি পরবর্তীতে স্লাইডে হচ্ছে দিয়ে দিব। কিভাবে প্রশ্নগুলোর সমাধান করতে হবে সেটা। সাথে থাকবেন তাহলে পুরো ভিডিওটি। এখানে দেখেন আমি টোটাল ২৫ টা হচ্ছে আপনার এখানে প্রশ্ন দিয়েছি। ২৫ টা। তারপরে এখানে ইংলিশও থাকবে ২৫ টা, এখানে দেয়া আছে জেনারেল ইংলিশ। এটাও থাকবে ২৫ টা প্রশ্ন। আর এরপরে আপনার সাধারণ জ্ঞান থেকে বাংলাদেশ বিষয়ের উপরে ১০ টা প্রশ্ন থাকবে। এটা কিন্তু আন্তর্জাতিক বিষয় পড়ার কোনো প্রয়োজন হবে না। বাংলাদেশ বিষয়ের উপরে ১০ টা প্রশ্ন থাকবে। এই হচ্ছে ৬০ মার্ক। আর বাকি ৪০ মার্ক থাকবে বাকি ৪ টা বিষয় যেটা পূরণ করবেন সেইটার উপরে। তো এটা হচ্ছে বিষয়। তো ঠিক আছে, এটা ছিল প্রশ্ন প্যাটার্ন সম্পর্কিত ধারণা। এবারে আমরা আ দেখে নিব যে আসলে কি ধরনের প্রশ্নগুলা থাকবে এবং কিভাবে সমাধান করব আমরা সেটা দেখব। এবং একটা নমুনা আমি সলভ করে দিব আপনাদের জন্য, সাথেই থাকবেন। তো এখন আমরা নমুনা প্রশ্ন সমাধানটা শুরু করছি। এখানে ১ম প্রশ্ন, এটা কিন্তু বাংলা থেকে শুরু করছি, এরপরে ইংলিশ এবং তারপরে সাধারণ জ্ঞান পর্যায়ক্রমে আসবে। ১ম ২৫ টা থাকবে বাংলা প্রশ্ন। তো আমি সেটাই সমাধান করছি। ১ম প্রশ্ন বলা হচ্ছে, কাজী নজরুল ইসলামের মতে আত্মনির্ভরশীলতা আসে আত্মাকে চেনার মাধ্যমে। এটা হচ্ছে সি নাম্বারটা সঠিক উত্তর। সোনার তরী কবিতায় বর্ণিত জীবনধারা কোন সময়ের? এটা হচ্ছে সকালের কথা বলা হয়েছে। বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছেন বাংলাদেশকে নিয়ে। সেটা হচ্ছে ছিন্নপত্র। রাবণ অনুজ লক্ষ্মী রাবণ আত্মজে। এখানে লক্ষ্মী শব্দটি কি হিসেবে ব্যবহার করা হয়েছে? এটাকে ক্রিয়া হিসেবে ব্যবহার করা হয়েছে। এরপরে বাদলায় বন্দুক বারুদ কি ড্যাশ একটু নেবে না, শূন্যস্থানে সঠিক উত্তর হচ্ছে জিরিয়ে। মানুষের মধ্যে যাহা অন্তরতম এবং অনির্বচনীয়, লেখকের মতে কণ্ঠস্বর যেন তারই, এটা চেহারাকে বোঝাচ্ছে। রোকেয়া সাখাওয়াত হোসেনের রচনা নয়। রোকেয়া সাখাওয়াতের রচনা হচ্ছে পদ্মগোখরা এবং এছাড়াও মতিচুর, অবরোধবাসিনী, সুতলার স্বপ্ন, এগুলা কিন্তু সবগুলাই রোকেয়া সাখাওয়াত হোসেনেরই রচিত। বিলাসী গল্পে উল্লেখ নেই বাবরের কথা। লিটারাল শব্দটার অর্থ হচ্ছে আক্ষরিক। আবিধানিক ক্রমে সাজানো শব্দগুচ্ছ হচ্ছে অংশ, সকাল, অঙ্ক। এরপরে ক্রমাগত ভুল করো না বাক্যটিতে ক্রমাগত শব্দটি কি হিসেবে ব্যবহার করা হয়েছে? এটা ক্রিয়া বিশেষণ। অধ্বনির বিবৃত উচ্চারণের উদাহরণ হচ্ছে অনেক। পোড় খাওয়া শব্দের বিশিষ্ট অর্থ কি? প্রতিকূলতা পেরোনো। ডি নাম্বার সঠিক উত্তর। বৈষম্য বিরোধী শব্দটি যে সমাসে নিষ্পন্ন হয়েছে এটি হচ্ছে তৎপুরুষ সমাস। দুর্যোগে হাল ঠিকমতো রাখা ভার। এখানে হাল শব্দটির অর্থ কি? দশা বোঝানো হচ্ছে এটা। আবুল ফজলের মতে মানব কল্যাণ কোনটি? আবুল ফজলের মতে মানব কল্যাণ হচ্ছে মানুষের সার্বিক মঙ্গলের প্রয়াস। দৌলত আমার কাছে ভগবানের দাদামশাইয়ের চেয়েও বড় উক্তিটিতে কিসের কথা প্রকাশ পেয়েছে? অর্থের কথা প্রকাশ পেয়েছে। আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া। এই কৃষ্ণচূড়া ফুল কোথায় ফুটেছে? এটা হচ্ছে শহরের পথে ফুটেছে। প্রতিদান কবিতাটি জসীমউদ্দীনের কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত? এটা হচ্ছে বালুচর কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। মাসিপিসির মধ্যে গভীর ভাব গড়ে ওঠার কারণ কি? আহ্লাদির দায়িত্ব কাঁধে পড়ার কারণে তাদের মধ্যে ভাব গড়ে উঠেছে। ডেকেছে সে ডেকেছে কি সে আমারে, শুনি নাই রাখিনি সন্ধান। চরণটিতে সে কে? এখানে বসন্তকে বোঝানো হয়েছে এই লাইনের মাধ্যমে। আমি কিংবদন্তির কথা বলছি, কবির পূর্বপুরুষের করতলে কিসের সৌরভ ছিল? পলিমাটির সৌরভ ছিল। মানব কল্যাণ প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে সংকলিত? এই যে মানবতন্ত্র গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এবং ২৪ নম্বর প্রশ্ন, প্রকল্প কত প্রকার? প্রকল্প ৪ প্রকার। যৌক্তিক বিভাগে সর্বদা একটি শ্রেণীবাচক পদকে ভাগ করতে হয়। এই নিয়ম লঙ্ঘন করলে কোন ধরনের অনুৎপত্তি ঘটে? সঠিক উত্তর হচ্ছে অঙ্গগত অনুৎপত্তি ঘটে। এটা ছিল বাংলার ২৫ টি এবং আমরা চলে যাব এবারে ইংলিশের ২৫ টি প্রশ্নের উত্তর দেখব। দ্য ফায়ার ফাইটার ওয়ার্কড ফর 5 আওয়ার্স টু ড্যাশ দ্য ব্লেজ। এখানে হবে পুট আউট, মানে নেভানো বোঝাচ্ছে। তারপরে হি ওয়েন্ট টু দ্য হসপিটাল আফটার ড্যাশ দ্য হেড অফ এ বোটল। এখানে হবে বিং হিট দ্য হেড অফ এ বোটল। এরপরে ৩ নম্বর প্রশ্ন, চুজ দ্য ইনকারেক্ট স্পেলিং। এই জায়গাগুলোতে আমরা বেশি ভুল করি, লেখা থাকে ইনকারেক্ট, আমরা দেখা যায় কারেক্টটা সঠিক উত্তর করে ফেলি, কিন্তু এটা খেয়াল রাখতে হবে। এখানে এক্সপ্লেনেশন এই বানানটা ভুল আছে। এখানে এক্সপ্লে এর পরে এ আই এর পরে আইটা হবে না, শুধু এ থাকলে ঠিক হতো। দ্য সিনোনিম অফ ডেভিয়েট, এটার সঠিক উত্তর হচ্ছে ডিগ্রেস। আইডেন্টিফাই দ্য ফিগার অফ স্পিচ ইন শি হ্যাজ এ হার্ট অফ গোল্ড। এখানে এই সেন্টেন্সটা দ্বারা হচ্ছে মেটাফোর বুঝাইছে।
এটা হচ্ছে একটা টার্ম, ফিগার অফ স্পিচ বলা হয় ইংলিশ লিটারেচারে। টু হ্যাভ কোল্ড ফিট মিনস টু বিকাম নার্ভাস, ভীত হওয়া। দ্য অ্যান্টোনিম অফ রিগোরাস, এটার অ্যান্টোনিম হচ্ছে ফ্লেক্সিবল। মিট মি অ্যাট দ্য মেট্রো স্টেশন বাই হাফ অ্যান আওয়ার, সুতরাং এই ফিল ইন দ্য গ্যাপসে অ্যাটটা হবে সঠিক উত্তর। ড্যাশ আই এম মাইনর আই ক্যানট ড্রাইভ ইট, সিন্স আই এম মাইনর আই ক্যানট ড্রাইভ ইট, এখানে সিন্স সঠিক উত্তর। Many people dash fake news on social media which dash by checking carefully the source of information. এখানে দুইটা গ্যাপ দেওয়া আছে, দুইটা সঠিক উত্তর হবে। তাই স্প্রেড প্রথম ব্র্যাকেটে হবে স্প্রেড এবং দ্বিতীয়টাতে হবে ক্যান বি আইডেন্টিফাইড। Certain serious disease can be successfully treated as detected in an initial stage. এখানে দুইটা ক্লজ আছে, তাই পরের ক্লজটা হচ্ছে প্রথম ক্লজ যেহেতু যেটা সাবঅর্ডিনেট ক্লজ আছে সেখানে ইফ দ্বারা যুক্ত হবে। এরপরে সঠিক উত্তর তাই ইফ হবে 11। 12 নম্বরে আই ড্যাশ টু কল দ্য কাস্টমার সার্ভিস অফ মাই ব্যাঙ্ক অল মর্নিং বাট আই ক্যানট গেট থ্রু। এখানে সঠিক উত্তর আই হ্যাভ বিন ট্রাইং টু কল দ্য কাস্টমার সার্ভিস অফ মাই ব্যাঙ্ক অল মর্নিং। এটা দীর্ঘ সময় ধরে যখন কোনো কাজ চলমান থাকে তখন এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হয়। 13 নম্বরে বলা হচ্ছে ড্যাশ দ্য হাস্টেলস অ্যান্ড বাস্টেলস অফ দ্য সিটি শি হ্যাজ ফাউন্ড এ পিসফুল পার্ক টু টেক রেস্ট। এখানে অ্যামিডেস্ট হচ্ছে সঠিক উত্তর। ইফ রানা হ্যাড নট বিন ইমপ্রিজন্ড হি ড্যাশ এ হিরো। এখানে যে সেন্টেন্সটা দেওয়া আছে প্রথম ক্লজ সাবঅর্ডিনেট ক্লজ যেটা দেওয়া আছে, এখানে ইফের পরে দেওয়া আছে পাস্ট পারফেক্ট টেন্স, তাই পরের যখন আমি যেই ক্লজটা তৈরি করব সেই ক্লজে উড হ্যাভ, মাইট হ্যাভ, শুড হ্যাভ ইত্যাদির মধ্যে নিতে হবে এবং তার সাথে ভি থ্রি নিতে হবে। তাই সঠিক উত্তর হচ্ছে উড নট হ্যাভ এ হিরো। তারপরে মেনি পিপল আর ইনক্রিজিংলি ইন্টারেস্টেড ইন সাস্টেইনেবল লিভিং হুইচ স্পার্কড এ ড্যাশ ইন ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টস। এখানে সঠিক উত্তর হচ্ছে সার্চ। শি লাইকস ড্যাশ অ্যাডভেঞ্চার বুকস। এখানে যখন কোনো দুইটা ভার্ব থাকে পরবর্তী ভার্বকে সাধারণত পার্টিসিপল করে ফেলতে হয়, তাই শি লাইকস রিডিং অ্যাডভেঞ্চার বুকস, এখানে রিডিংটা হচ্ছে সঠিক উত্তর। দ্য বয় ওয়াজ রেওয়ার্ডেড ফর হিজ ড্যাশ বিহেভিয়ার, ফর হিজ গুড বিহেভিয়ার, তার ভালো ব্যবহারের জন্য সে পুরস্কৃত হয়েছিল। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম উই ড্যাশ দ্য প্রজেক্ট। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এই ধরনের যখন কোনো ক্লজ থাকে এবং তারপরে যদি কোনো সেন্টেন্স তৈরি করতে বলে তখন সেই সেন্টেন্সটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স করতে হবে, তাই এখানে উই এর পরে স্টার্টেডটা হচ্ছে সঠিক উত্তর হবে। হি ক্লাইম্বড টু দ্য মাউন্টেন উইথ মাচ ডিফিকাল্টি, হি ক্লাইম্ব টু দ্য টপ অফ দ্য মাউন্টেন এখানে হবে, তাই এখানে টপটা হচ্ছে সঠিক উত্তর। দ্য গিফট ওয়াজ র্যাপড ড্যাশ ব্লু পেপার, র্যাপড ইন, এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ, র্যাপড ইন মানে মোড়ানো, তো এখানে ইনটা হবে সঠিক উত্তর। মাই মাদার ইজ ইনডিফারেন্ট ড্যাশ পলিটিক্স, ইনডিফারেন্টের সাথে প্রিপোজিশন টু বসে। রুমা ওয়াজ শোকড ড্যাশ হার ফ্রেন্ডস কন্ডাক্ট, শোকড অ্যাট, শোক শোকিত হওয়া, তখন এটাকে বোধহয় শোকড অ্যাট হয় তখন প্রিপোজিশনটা, দুঃখিত হওয়া আর কি, আঘাতপ্রাপ্ত হওয়া। রুমা ওয়াজ শোকড অ্যাট হার ফ্রেন্ডস কন্ডাক্ট, তাই এখানে অ্যাটটা হবে সঠিক উত্তর। দ্য মিটিং ড্যাশ পোস্টপন্ড ডিউ টু ব্যাড ওয়েদার, এখানে সঠিক উত্তর হ্যাজ বিন করা হয়েছে। আসলে এখানে প্যাসিভ ভয়েস করা হচ্ছে, যার মূল কারণ হচ্ছে মিটিংটা অটোমেটিক্যালি অফ হয়ে যায়নি, অফ করে দেওয়া হয়েছে, তাই এই ধরনের সেন্টেন্স প্যাসিভ ভয়েসে করতে হয়। দ্য পুলিশম্যান ড্যাশ দ্য থিফ আফটার এ ব্রিফ চেজ, এখানে কট হবে, কট দ্য থিফ, চোরকে ধরেছিল। তারপরে দ্য ফ্রেজ ডাউন টু আর্থ মিনস, ডাউন টু আর্থের অর্থ হচ্ছে বাস্তব, এখানে এটার সাথে মিলছে রিয়ালিস্টিকটা হচ্ছে সঠিক উত্তর। এবারে সাধারণ জ্ঞানের যেই 10টি প্রশ্ন আছে সেটির সমাধান এখান থেকে শুরু হবে। নিচের কোনটি ব্লু অর্থনীতির সঙ্গে সম্পর্কিত? সঠিক উত্তর হচ্ছে সমুদ্র সম্পদ। 2 নম্বর প্রশ্ন, স্টারলিংক একটি কি? স্টারলিংক হচ্ছে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা প্রতিষ্ঠান। এটা হচ্ছে ইলন মাস্কের নব একটা নির্মিত স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা দেওয়া হয় এটার মাধ্যমে। এরপরে আছে 12 ভূঁইয়াদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কার মানে যায় বসবাস ছিল আরকি। এখানে হচ্ছে মুসা খাঁর ছিল। তারপরে শাহ-ই-বাংলা কোন সুলতানের উপাধি ছিল? এটা হচ্ছে শামসুদ্দীন ইলিয়াস শাহ, সঠিক উত্তর। বাংলাদেশের কোন ক্ষুদ্র নৃগোষ্ঠী মুসলমান? এটা সঠিক উত্তর হচ্ছে পাঙ্গন। 1971 সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশ নৌবাহিনী যে সেক্টরের অধীনে ছিল, নৌবাহিনীর সেক্টর নাম্বার ছিল 10। এরপরে আছে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম হচ্ছে উন্নত মমশির। বাংলাদেশ সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে? পঞ্চদশ সংশোধনীতে।
বাংলাদেশের ২৫তম প্রধান বিচারপতি কে? ২৫তম প্রধান বিচারপতি হচ্ছেন সৈয়দ রেফাত আহমেদ। এবং সর্বশেষ ১০ নম্বর যে প্রশ্নটি আছে, বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে নারী সদস্য সংখ্যা কত? এটার সঠিক উত্তর হচ্ছে নারী সদস্য সংখ্যা হচ্ছে ৪ জন। তো এইটা ছিল টোটাল ৬০ টা প্রশ্ন। সাধারণ জ্ঞান, বাংলা এবং ইংরেজি মিলিয়ে এরকম প্রশ্নই পরীক্ষায় আ থাকবে। আর এছাড়াও বিষয়ভিত্তিক আরো যেইগুলো থাকবে সেইগুলো আপনারা পরবর্তীতে বই থেকে ভালো করে পড়তে হবে। কারণ ওইগুলো সবগুলাই বই থেকে থাকবে। সুতরাং ওখান থেকে না পড়লে আসলে সলভ করা সম্ভব হবে না।